গুড ইভিনিং। আজকের ওয়েবিনারে সকলকে স্বাগত জানাই। আজকের ওয়েবিনারে আমরা কন্টেন্ট রাইটিং এবং কন্টেন্ট মার্কেটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করব। আজকের ওয়েবিনারের মূল বিষয়বস্তু হলো যে কন্টেন্ট রাইটিং কী এবং তার প্রয়োজনীয়তা কী কী। এছাড়াও আমরা আরও কী জানবো যে কন্টেন্ট মার্কেটিং কত টাইপসের হয় এবং তার কি ফরম্যাট হতে পারে এবং কন্টেন্ট মার্কেটিংয়ের ফিউচার স্কোপ কি হতে পারে। আমরা যে কন্টেন্ট মার্কেটিংটা শিখব তার মাধ্যমে একদম পাতি যদি বাংলা কথায় বলি যে আমরা এই কন্টেন্ট মার্কেটিংটা শিখে আদৌ কি জব পাবো, এটা কি আমাদের আদৌ কোনো কাজে লাগবে নাকি নর্মাল শুধুমাত্র শেখার জন্য শিখে ফেললাম, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং কন্টেন্ট রাইটিং শিখে সেটার মার্কেটিং করে কিভাবে উপার্জন করতে পারবো তার ছোট্ট ছোট্ট টিপসগুলো আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তাই দেরি না করে আজকে ক্লাস শুরু করি, কেমন? তাই প্রত্যেককেই বলবো প্রত্যেকটা জিনিস খুব মনোযোগ সহকারে শুনতে থাকো, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবে যে কন্টেন্ট মার্কেটিং বর্তমানে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো শুরু করি। আজকের ওয়েবিনারের মূল বিষয়বস্তু হলো কন্টেন্ট রাইটিং কী এবং এর প্রয়োজনীয়তা কী কী, এবং কন্টেন্ট রাইটিংয়ের কত রকমের ফরম্যাট হতে পারে, কত রকমের তার টাইপস হতে পারে, সেই সম্পর্কে আমরা একটা আলোচনা করব। এছাড়াও কন্টেন্ট রাইটিং শিখে সেটার মার্কেটিং করে আমরা কিভাবে উপার্জন করতে পারি সেই সম্পর্কেও আমরা কিছু ছোট ছোট টিপস জেনে নেব। আলোচনার পূর্বে আমার পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। আমি ফারহা, একজন এসইও এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বর্তমানে রিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেডে কর্মরত। বিগত 4 বছর ধরে আমি বিভিন্ন ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের বিজনেসকে গ্রো করার জন্য এসইও এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি। আমার এই 4 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কন্টেন্ট মার্কেটিং কতখানি গুরুত্বপূর্ণ এবং তার মাধ্যমে আমরা কিভাবে একটা ভালো সুদূর ভবিষ্যৎ গঠন করতে পারি। প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং কি। কন্টেন্ট রাইটিং জিনিসটা কি সেটা প্রথমে আমরা জেনে নেব, তাই না? তো কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিং জিনিসটা হলো যে এটা একটা প্রসেস। কন্টেন্ট রাইটিং হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা কিছু একটা বিষয়বস্তু, সেটা হতে পারে অফলাইনেও কাউকে দেখাতে পারি অথবা অনলাইনেও আমরা দেখাতে পারি। যদি অফলাইন ব্যাপারটা ভাবি সেটা হচ্ছে লাইক নিউজ পেপার। অনলাইনে আমরা যা কিছুই দেখি সবই কন্টেন্ট। সেটা হতে পারে ফেসবুকে কিছু জিনিস, হতে পারে ইনস্টাগ্রামে, হতে পারে আমরা গুগলে সার্চ করে কিছু জিনিস দেখছি, হতেই পারে। সব কিছুই আজকাল কন্টেন্ট ছাড়া আজকে কিছু নেই। তো অনলাইন হিসেবে যদি দেখতে চাই আমি কি বললাম, সেটা হতে পারে সেটা গুগলে, হতে পারে ফেসবুকে, ইনস্টাগ্রামে, কারণ বর্তমানে আমরা কম বেশি সোশ্যাল মিডিয়াতে একটু বেশি অ্যাক্টিভ থাকি, তাই না? তো সেখানে যা কিছুই আমরা দেখতে থাকি সব কিছুই কন্টেন্ট। যেমন ধরো আজকে যদি ফেসবুকে কোনো একটা কিছু বিষয়বস্তু আমরা হঠাৎ করে আমাদের চোখে পড়ে গেল, কোনো একটা ভিডিও, তো সেই ভিডিওটা দেখার আগে আমরা দেখে নিই ওপরে ক্যাপশন জিনিসটা কি আছে। আমি কি মেনশন করলাম? ক্যাপশন। তো এই ক্যাপশনও একটা তোমার কন্টেন্ট, রাইট? তো এই কন্টেন্ট মানে এমন কিছু কন্টেন্ট আমি বানাবো, সেটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করব যে আমার আগে যে অডিয়েন্স আছে বা দর্শক আছে তারা ঠিকভাবে তারা সেটাকে দেখছে নাকি সেটাকে ইগনোর করে বেরিয়ে যাচ্ছে, সেটা খেয়াল আমাদেরকে রাখতে হবে। তো সেটা আমি পরে আসছি, কিন্তু তার আগে আমরা কি জানতে চাইছিলাম আমরা যে কন্টেন্ট জিনিসটা কি। তো কন্টেন্ট জিনিসটা এমন একটা জিনিস যেটা লেখার মাধ্যমে আমার অপরজন, আমি যাকে দেখাবো, দর্শক যাদেরকে আমরা বলে থাকি, অডিয়েন্স, দর্শক যাই বলি না কেন, তাদেরকে যেটা দেখাবো তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এমন কিছু শব্দ চয়ন করব বা লিখবো, এমন কিছু লেটার লিখবো, এমন কিছু সেন্টেন্স লিখবো যেটা অফলাইনের ক্ষেত্রেও প্রযোজ্য আর অফলাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। তাতে করে অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। মানে কি হবে যে অফলাইন ক্ষেত্রে আমি কি বলেছিলাম, সেটা হয়ে যাবে তোমার নিউজ পেপার, তাই না? সেটা আমরা কি একদম অরিজিনালি একটা হার্ড কপি আমাদের কাছে এসে যাবে,
সেটা আমরা খুলে খুলে দেখতে পারি। আর যদি অনলাইন বলে থাকি সেটা আমি বলে দিলাম সোশ্যাল মিডিয়া বা গুগলে যদি কিছু সার্চ করতে থাকি সেখানেও হবে। ইভেন আজকাল আমরা নিউজ পেপার না অনলাইনেও দেখে নিচ্ছি, যে কোনো নিউজ আমরা ইউটিউবেও দেখে নিচ্ছি, সেটা একটা আলাদা পর্যায়ে আসছে। কিন্তু আজকাল নিউজ পেপারও আমরা অনলাইন সেটাকে ডাউনলোড করে দেখতেই পারি, কারণ সব কিছুই আজকাল সফট কপি হয়ে গেছে, হার্ড কপি আর কেউ রাখতে চাইছে না, তাই না? তো সেক্ষেত্রে তাহলে এমন কিছু কন্টেন্ট আমি বানাবো যেটা দিয়ে আমি কি করব, যে আমি যাদেরকে টার্গেট করছি, যে না আমার এই দর্শকগুলোকে আমি টার্গেট করছি, আমি পুরো টার্গেট করতে পারি না, কারণ কিছু আমি পার্টিকুলার কিছু একটা আমার কন্টেন্ট আছে, সেটাকেই আমি আমার সার্টেন অ্যামাউন্ট একটা অডিয়েন্সকে আমি সেটা দেখাবো। এবং আমি দেখানোর আগে ভাববো যে আচ্ছা আমার এটা অডিয়েন্স আছে, কিন্তু আমাকে যে কন্টেন্টটা লিখতে হবে আদৌ কি সে ওই জিনিসটা দেখার পরে পড়বে আমার পুরো জিনিসটা, নাকি সেটাকে ইগনোর করে বেরোবে। তো এই সব কিছু মাথায় রেখেই আমাকে এমন কিছু জিনিস লিখতে হবে যেটাতে সবার দৃষ্টি আকর্ষণ করে, ঠিক আছে? যদি এক কথায় বলি যে হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং, তাহলে কি বলবো, যে কন্টেন্ট রাইটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, ক্রিয়েটিং অ্যান্ড পাবলিশিং রিটেন ম্যাটেরিয়াল ফর অনলাইন অ্যান্ড অফলাইন মিডিয়া। কি বললাম, যে কন্টেন্ট রাইটিং হচ্ছে একটা প্রসেস যেটার মধ্যে আমরা কি করি, প্ল্যানিং করে থাকি এবং ক্রিয়েট করি, কি করি, প্ল্যানিং করি, ক্রিয়েট করি এবং পাবলিশ করি। কিসের জন্য পাবলিশ করি? ওই রিটেন ম্যাটেরিয়ালটা যেটাকে আমি প্ল্যানিং করে বানিয়েছি, সেই রিটেন ম্যাটেরিয়ালটা প্ল্যানিং করে বানানোর পর আমি পাবলিশ করছি কোথায় না, অনলাইন এবং অফলাইন মিডিয়াতে। কোথায় প্রকাশ করছি আমি? অনলাইন এবং অফলাইন মিডিয়াতে। এবং আমার এই কন্টেন্টটা পাবলিশ করার মেন মোটোটা কি, মেন এম কি? মেন এম কি আছে না, এনগেজিং, ইনফর্মিং এবং পারসুয়েডিং অ্যান অডিয়েন্স। আমার মেন লক্ষ্য কি, যে আমি যে কন্টেন্টটা এখানে পাবলিশ করছি সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, যে কন্টেন্টটা আমি পাবলিশ করছি সেই কন্টেন্টের মাধ্যমে আমি কি করতে চাইছি, আমার যে দর্শক আছে আমি তাদেরকে ইনফর্ম করতে চাইছি এবং তাদেরকে এনগেজ করতে চাইছি, যে দেখো তোমরা এই একটা বিষয় আমি এখানে পাবলিশ করেছি, যে তোমরা দেখো। এবার আমাকে কন্টেন্টটা এমনভাবে বানাতে হবে যে শুধুমাত্র আসলো, দেখলো, 1 থেকে 2 সেকেন্ড দেখলো, চলে গেল, এরকম না, যেন তারা অনেকক্ষণ সেই কন্টেন্টের মধ্যে স্টে করে, তাই না? যদি স্টেই না করে তাহলে আমি যে এত কষ্ট করে পুরো প্ল্যানিং করে যে কন্টেন্টটা বানালাম, আদৌ কি তার কোনো ফ্রুটফুল রেজাল্ট আমি পাবো? পাবো না। বেশিক্ষণ থাকলো না, কেউ দেখলো না, ইগনোর করে জাস্ট বেরিয়ে গেল। কি দরকার তাহলে আমার কন্টেন্ট রাইট করে? কোনো দরকার নেই এত প্ল্যানিং করা, নর্মাল কন্টেন্ট রাইট করে দিলেই হয়ে যাবে, তাই না? তো কন্টেন্ট রাইটিং আমি কেন করব? একদম প্ল্যানিং করে একটা ভিজুয়ালাইজেশন আমি অফলাইন অথবা অনলাইন এই দুটো জায়গায় আমার যারা অডিয়েন্স আছে বা দর্শক চাই বলো না কেন, সেখানে আমি তাদেরকে দেখাতে চাইছি যে এই একটা কন্টেন্ট আছে। তো এটাই হচ্ছে কন্টেন্ট রাইটিং। বোঝা গেল? চল নেক্সটে মুভ করা যাক। এরপরে দেখি কন্টেন্ট রাইটিং এর পরে কন্টেন্ট রাইটিং এর কি কি ধরন আছে, কি কি ফরম্যাট হতে পারে, সেইগুলো আমরা একটু এক ঝলক দেখে নিই। চলো নেক্সট হচ্ছে যে কন্টেন্ট রাইটিং বর্তমানে এতটা গুরুত্বপূর্ণ কেন, কেন এতটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কন্টেন্টের উপরে, কেন দেওয়া হচ্ছে দেখা যাক, দেখে নিই। কি বলেছে আমি এখানে দেখো ছোট্ট করে একটা ছোট্ট আলোচনা এখানে দিচ্ছি, সেটাই আমি তোমাদেরকে ব্রিফলি বুঝিয়ে বলবো, ঠিক আছে? কি বলেছি না, ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং ইন টুডেজ ডিজিটাল ল্যান্ডস্কেপ। বর্তমানে ডিজিটালের যুগ, সেটা আমরা সবাই বুঝে গেছি এতদিনে। 2024-এ এসে আমরা এতটুকু বুঝে গেছি যে বর্তমানে ডিজিটাল ছাড়া কিচ্ছু নেই, তাই না? আগে কি হতো, আগে যদি সামান্য কিছু টাকা তোলার জন্য, সেটা হতে পারে 500 টাকা, হতে পারে 100 টাকা, হতে পারে 200 টাকা, সেটা তোলার জন্য আমরা কি করতাম, এটিএমে যেতাম। আর যদি এটিএমে না পেতাম তাহলে আমরা কি করতাম, সঙ্গে সঙ্গে ব্যাংকে যেতে হতো।
আর সেই ব্যাংকে যদিও যেতে হয় তাহলে একটা সার্টেন আমাদের টাইম থাকতো, যেটা ব্যাংকের যেটা হয় না কাজের প্রসেসের জন্য একটা টাইম, সার্টেন টাইম থাকে যে 10টা থেকে 3টে এরকম, এর বাইরে যদি আপনি আসেন আপনার কোনো কাজ হবে না। তো আমাদেরকে মাথায় রাখতে তো, যদি আজকে যদি আচ্ছা 100 টাকা আমাকে তুলতে হবে বা 200 বা 500 যদি তুলতে হয়, আর এটিএমে যদি আনলাকিলি না পাই, তাহলে আমাকে 10টা থেকে আমাকে 3টের মধ্যে আমাকে যেতেই হবে ব্যাংকে, নইলে আমার অন্য কোনো উপায় নেই, আমি তুলতে পারবো না টাকাটা, আমার কাজের জন্য আমি ব্যবহার করতে পারবো না। তো সেটা একটা টাইম ছিল, আর যদি সেটা দেরি হয়ে যায় তাহলে সেই দিনের জন্য সেটা শেষ, আবার পরের দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু বর্তমানে এসে কি তাই আছে? একদমই না। বর্তমানে কি হয়ে গেছে না, সবার ফোনে মোটামুটি যদি আমি দেখি 90% মানুষের ফোনে ফোনপে, মানে অনলাইন পেমেন্টের জন্য যে মানে অনলাইন পেমেন্টের অপশনগুলো সবার রয়েছে। মোটামুটি ধরো গুগল পে, পেটিএম, ফোনপে, বিভিন্ন কিছু রয়েছে যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, অনলাইন পে করে দিতে পারি। তো আগের থেকে বর্তমানে সবকিছু কি হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। এখন আর কেউ মানুষ ক্যাশ নিয়ে ঘুরে বেড়ায় না। যদি আজকে তুমি কাউকে জিজ্ঞাসা করো, ধরো তোমার কোনো দরকার পড়েছে, যে একটু ক্যাশের দরকার পড়েছে, হতে পারে সেটা 50 টাকা 20 টাকা, তো তুমি কারোর কাছে চাইছো যে আমাকে 50 টাকা দেওয়া যাবে কি, তখন দেখবে সবাই এক বাক্যে বলবে যে বর্তমানে কেউ আর ক্যাশ নিয়ে ঘুরে বেড়ায় না। তার কারণ কি হয়ে দাঁড়িয়েছে না, অনলাইন পে। আজকে যদি তুমি ফলও কিনতে যাও, সেখানেও তুমি দেখবে তার কাছে একটা স্ক্যানার রয়েছে, তুমি স্ক্যান করলে তাকে পে করে দিলে, সেটা 10 টাকা হোক বা 20 টাকা হোক, তুমি পে করে দিলে, তো তোমার ক্যাশের প্রয়োজন পড়লো না। বা হতে পারে ফলের দোকানে গেলে, তো সেখানে গিয়ে তুমি অনলাইন পে করে দিলে। তো বর্তমানে সবাই বুঝে গেছে যে সবকিছু এখন অনলাইন, এখন ক্যাশের কোনো দরকার নেই, ইজিলি মানুষ সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিতে পারছে। তো সেই জন্য কি হয়েছে যে বর্তমানে আমরা বুঝে গেছি যে মানুষ কতটা ডিজিটালি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বর্তমান এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে কন্টেন্ট মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ সেটাই আমরা জানবো। তো এখানে কি বলেছে যে কন্টেন্ট মার্কেটিং ইজ ক্রুশিয়াল ইন টুডেজ ডিজিটাল এজ, সার্ভিং এজ দ্য ব্যাকবোন ফর ব্র্যান্ড স্টোরি টেলিং, কাস্টমার এনগেজমেন্ট অ্যান্ড ড্রাইভিং বিজনেস গ্রোথ। কি বলছে, কন্টেন্ট মার্কেটিং যেটা কিনা একটা ব্র্যান্ডের, যদি ব্র্যান্ড বলি, আমি জানি না তোমরা ব্র্যান্ড সম্পর্কে কতটা জানো, আশা করব সবাই ব্র্যান্ড জিনিসটা জানো। কারণ যে কাউকে যদি জিজ্ঞাসা করো, কেউ ধরো কোনো রকম জামা কাপড় পরছে, তো অনেকে বলবে, ছেলেদের যদি জিজ্ঞেস করা হয় তাহলে সে কি বলবে যে আমি অ্যাডিডাসের পছন্দ করি, অ্যাডিডাসের জামা পরতে পছন্দ করি, বা পুমা শু ইউজ করতে পছন্দ করি। যদি মেয়েদেরকে আজকে জিজ্ঞাসা করা হয় যে তুমি লিপস্টিক কোন ব্র্যান্ডের ইউজ করতে চাও, তো সঙ্গে সঙ্গে বলবে যে ম্যাক বা ল্যাকমি। তো এগুলো আমরা কি ব্র্যান্ড হিসেবেই চিনি। তো একটা ব্র্যান্ড তো আর এমনি এমনি তৈরি হয়ে যেতে পারে না, তার পিছনে অনেকটা হার্ড ওয়ার্কিং যায়, অনেক কিছু করতে হয়, তারপরে না সে ব্র্যান্ড হিসাবে তৈরি হয়। কারণ একটা টাইমে সেও কি স্টার্ট আপ হিসাবেই থাকে, তারপরে না গিয়ে সে ব্র্যান্ড তৈরি হয়েছে। ব্র্যান্ড হওয়ার পিছনেও তো এত কিছু অনেক কিছু করতে হবে, তারপরে না গিয়ে মানুষ জানবে চিনবে যে না আচ্ছা এই ব্র্যান্ডটা আছে, আচ্ছা এই ফেসিলিটিস আছে, এই ফিচার্স আছে, চলো তাহলে এটা ইউজ করা যায়। তাই তো ব্র্যান্ড তো আমি বলে দিলাম আচ্ছা ল্যাকমি, এমনি এমনি তো ব্র্যান্ড হয়ে গেল না। ব্র্যান্ডটাকে তৈরি করতে তার পিছনে অনেক কসরত করতে হয়, অনেক হার্ডওয়ার্কিং আছে এর পিছনে। তো সেই একটা ব্র্যান্ডিং এর জন্য এই যে একটা একদম 0 টু ব্র্যান্ডিং বা 0 টু হিরো যেটাকে বলছি আমরা, তো সেই হিরো বানাতে গেলে সেই 0তে এসে কি করতে হবে আমাদেরকে, যে কি না সেই ব্র্যান্ডিং করার জন্য সেই কন্টেন্ট রাইটিং এরই হেল্প নিতে হবে। নাকি কন্টেন্ট রাইট করব কিসের জন্য, স্টোরি টেলিং এর জন্য। স্টোরি টেলিং বলতে কি, যে এই ব্র্যান্ড সম্পর্কে আমরা একটা মানে আমার যে দর্শক আছে, যে টার্গেটেড অডিয়েন্স আছে, তাদেরকে আমাকে জানাতে হবে যে আমার একটা এরকম বিজনেস আছে। ব্র্যান্ড তো আর রাতারাতি হয়ে যায় না। চলো একবার দেখে নি যে মানে যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বলছিলাম সেটা একটু প্র্যাকটিক্যালি দেখি যে কি দেখাচ্ছে। ঠিক আছে, চলো সরাসরি স্ক্রিনে যাই। চলো আমরা গুগলে সার্চ করে নিই। সার্চ করব যে কারেন্ট টপ লেডিস পারফিউম ইন ইন্ডিয়া।
দেখি কি রেজাল্ট আসে। আচ্ছা চল এরপর আমরা ইমেজেসটা দেখে নিই। দেখো ইমেজেসের মধ্যে প্রথমেই কি দেখাচ্ছে, স্কিন। কি দেখাচ্ছে ফার্স্টে? স্কিন দেখাচ্ছে। তো স্কিন কি? স্কিন হচ্ছে তোমার একটা ফগেরই একটা আলাদা ভার্সন, মানে ফগ কোম্পানি থেকেই একটা আলাদা ভার্সন তৈরি করেছে যেটা ফিমেলদের জন্য স্কিন। ঠিক আছে, তো এবার ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি, ফার্স্টের ইমেজটা দাঁড়াও তোমাদেরকে আমি জাস্ট পরে পরে দেখাচ্ছি। কি দেখাচ্ছে? বেস্ট পারফিউম ফর ওমেন ইন ইন্ডিয়া। আর আমি কি সার্চ করেছিলাম? যে কারেন্ট টপ লেডিস পারফিউম ইন ইন্ডিয়া। তো এখানে কি রয়েছে? বেস্ট পারফিউম। আমিও এখানে বলেছি যে টপ লেডিস পারফিউম। এখানে কি লেখা আছে? বেস্ট পারফিউম ফর ওমেন ইন ইন্ডিয়া। আমিও এখানে ইন ইন্ডিয়া লিখেছি। তো ওমেন আর লেডিস দুটোই হচ্ছে কি সিনোনিম বা সমার্থক শব্দ, যাই বলো না কারণ ওমেনও বলতে পারি, লেডিসও বলতে পারি, গার্লসও বলতে পারি, সবকিছুই আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে এখানে কি হয়েছে যে এই যে দেখো এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজটার মধ্যেই দেখো বেস্ট পারফিউম ফর ওমেন, এটাও তো একটা কন্টেন্ট। এটা তো অনেকগুলো শব্দ নিয়ে একটা কন্টেন্ট তৈরি হয়েছে। তো এই যে কন্টেন্টটা, আর আমিও যে একটা এখানে লিখেছি, এটাও একটা কন্টেন্ট, তাই নয় কি? এটাও একটা কন্টেন্ট। তো এই কন্টেন্টের সাথে এই কন্টেন্টটা আমার ম্যাচ করেছে বলে তার জন্য কি করছে? আমাকে সার্চে এখানে দেখিয়ে দিচ্ছে। কি করছে? আমাকে সার্চে কি দেখাচ্ছে? যখনই আমি কারেন্ট টপ লেডিস পারফিউম ইন ইন্ডিয়া যখন সার্চ করছি, তখন আমাকে সঙ্গে সঙ্গে গিয়ে ও প্রথমেই কি দেখাচ্ছে? এই দেখো এই ইমেজেসে যখন আমি ক্লিক করলাম, ওর সঙ্গে সঙ্গে এটাই দেখাচ্ছে। ইভেন পারফেলে কি আছে, ইয়ার্ডলি সবই রয়েছে। তো সেক্ষেত্রেও যখন এই ইমেজটা যখন এখানে রাখা হয়েছে, তখন সেই ইমেজের মধ্যে দেখো ছোট্ট করে একটা কন্টেন্ট কি লেখা আছে? বেস্ট পারফিউম ফর ওমেন, যার জন্য আমাকে এটা দেখিয়ে দিচ্ছে। তো এর থেকে কি বোঝা যায়? যে আমাকে এমন কিছু কন্টেন্ট লিখতে হবে যেখানে অনলাইনে গিয়ে আমরা কি করে দেখতে পাবো? অনলাইনে ডেফিনেটলি সার্চ করবো, তারপরে দেখতে পাবো। আর অফলাইনে কি? আমাকে দোকানে যেতে হবে। দোকানে গিয়ে যে কোনো কসমেটিক্স দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে দাদা বা দিদি বর্তমানে কারেন্ট কি লেডিস পারফিউম সবচেয়ে ভালো চলছে, যার স্মেল খুব ভালো এবং রিজনেবল প্রাইসেও আমি পাবো, সেটা একটু দেখান। তো অফলাইনের কথা ছেড়ে দিলাম, আমরা এখন অফলাইনে অতটা পরিমাণে শপিং করি না, বা যদিও বা শপিং ছাড়া আমি বাদ দিলাম অন্য যে কোনো কিছু ক্ষেত্রে। ধরো কোথাও একটা যাবো, কোথাও একটা আমার এক্সাম পড়েছে, তো সেই এক্সাম হলে যাওয়ার জন্য আমি কি করব? অ্যাড্রেসটা সবসময় আমি আগে কি করতাম? আগে সবাইকে জিজ্ঞাসা করতাম। এখন আমরা কি করি? এখন আমরা জিজ্ঞাসা করি না, এখন আমরা কি করি? ডাইরেক্ট গুগলে যাই। বাবা দরকার নেই অত কাকে কি জিজ্ঞাসা করব, সে আমাকে কি ভুলভাল রাস্তা বলে দেবে, আমি আদেও পৌঁছাতে পারবো, আমি এক্সাম দিতে পারবো কি পারবো না আমি জানি না, অত আমার মানুষকে জিজ্ঞাসা করে দরকার নেই। আমি সিম্পল অ্যাড্রেসটা কপি করব, একদম গুগলে গিয়ে সার্চ করব, বাস আমি পুরো ডিটেলস পেয়ে যাব। সিম্পল। আজকে গুগলে সেই কন্টেন্টটা আছে বলেই না তুমি খুঁজে পাচ্ছ, তাই না? তো কি করতে হবে? আমাকে প্রপার কন্টেন্ট আমাকে লিখতে হবে বা দেখতে হবে। আজকে যে আমি এই যে প্রপার কন্টেন্ট বা স্টোরি টেলিং, যে ব্র্যান্ডিং যে ব্যাপারটা বলছিলাম যে কেন দরকার, তো সেক্ষেত্রে আমি কি করব? যে আমাকে প্রপার একটা কন্টেন্ট এরকম রেডি করতে হবে যে না আমার দর্শকের মনে এই প্রশ্নটা আসতে পারে, আমার যে টার্গেটেড অডিয়েন্স আছে তার মনে এই প্রশ্নগুলো আসতে পারে, এবং আমার বিজনেস যে ক্যাটাগরি আছে সেই অনুযায়ী আমার কি কি প্রশ্ন আমার দর্শকের কাছ থেকে আসতে পারে, আমার যে অডিয়েন্স আছে তার তরফ থেকে আসতে পারে বা তার মনের ভিতরে চলতে পারে। তো সেই জিনিসগুলোকে আমাকে মাথায় রেখে এরকম কিছু কন্টেন্ট আমাকে বানাতে হবে, যেটা কিনা এক চান্সে সার্চ করার পর আমার যে টার্গেটেড অডিয়েন্স আছে তারা দেখতে পায় এবং সেটাকে তাদের কাছে সেটা ভিজিবল হয়ে যায়, রাইট? তো সেই হিসাবে কি বলছিলাম, আমরা আবার আগে স্ক্রিনে ফিরে যাই। কি বলছিলাম? যে ইম্পর্টেন্স, কন্টেন্ট মার্কেটিং এর ইম্পর্টেন্স কতটা ইম্পর্টেন্স কন্টেন্ট কি বলছিলাম? যে সার্ভিং অ্যাজ দ্য ব্যাকবোন ফর ব্র্যান্ড স্টোরি টেলিং, মানে একটা ব্র্যান্ডের যে স্টোরি সেটাকে বলার জন্য সেই কন্টেন্টই হচ্ছে মেন বিষয়বস্তু। যে আজকে যে ধরো কোনো একটা ব্র্যান্ড লাইক রিলায়েন্স, লাইক জিও, লাইক টিসিএস, লাইক ইনফোসিস, হোয়াট এভার ইউ ক্যান সে, তারপরে এছাড়াও আরো অনেক ব্র্যান্ড আছে
যদি আমি কসমেটিক্স, টিসিএস এগুলো বাদ দিয়েও যদি ভাবি, ছোটখাটো এরকম অনেক কিছু বিজনেস আছে যেটা অনেক কম সময়ে একদম নিডফুল কন্টেন্টের মাধ্যমে একদম সাড়া ফেলে দিয়েছে দর্শকদের কাছে। তো সেই জায়গাগুলো কিভাবে, তো যখন তারা একদম একটা শীর্ষে পৌঁছে গেছে, তারা ডেফিনেটলি তাদের যে এই বিজনেসটা দাঁড় করানোর পিছিয়ে বা এই ব্র্যান্ডটা বানানোর পিছিয়ে একটা ডেফিনেটলি স্টোরি থাকবে নিশ্চয়ই। এমনি এমনি আচ্ছা আজকে আমি একটা ভাবলাম যে আমি একটা এরকম বিজনেস স্টার্ট করব আর সেটা পুরো ব্র্যান্ড হয়ে যাবে, এরকম তো হয় না। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, তার পিছনে একটা অনেক হার্ডওয়ার্কিং একটা স্টোরি থাকবে, অনেক স্ট্রাগলিং পিরিয়ড থাকবে। তো সেটাই হচ্ছে স্টোরির মাধ্যমে আমি সকলকে জানাবো, রাইট। তারপরে কি আছে, কাস্টমার এনগেজমেন্ট, যেটা আমি একটু আগে আলোচনা করে বোঝালাম যে এনগেজমেন্টটা কতটা দরকার। মানে আমি একটা জিনিস, একটা কন্টেন্ট মানুষকে দিচ্ছি, হ্যাঁ কেউ বুঝছে না সেই বিষয়টা, বুঝলোই না, ইগনোর করে বেরিয়ে গেল, রাইট। তো কাস্টমার এনগেজমেন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এবার থার্ড চিজ কি হচ্ছে যে ড্রাইভিং বিজনেস গ্রোথ। আজকে যদি আমার কন্টেন্টটা প্রপার, আমার যা বিজনেস বা বিজনেস ক্যাটাগরি আছে বা আমার যারা টার্গেটেড অডিয়েন্স আছে তাদের কথা মাথায় রেখে যদি আমি কন্টেন্টটা বানাই, তাহলে সেই কন্টেন্টটা আমার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে কি করবে না। যদি দৃষ্টি আকর্ষণ করে, সেই তার মাধ্যমে আমি সাকসেস পাবো না, আমার বিজনেস গ্রো করবে কি করবে না, বলো? করবে তো, ডেফিনেটলি করবে। হ্যাঁ, নাকি আমি সার্চ করছি, সার্চ করার পর আমি কি সার্চ করলাম যে কারেন্ট টপ লেডিস পারফিউম ইন ইন্ডিয়া। সার্চ করার পর আমার ফার্স্টে কি এলো না, ফার্স্টে আমার কি এলো যে বেস্ট পারফিউম ফর ওমেন ইন ইন্ডিয়ার যে ফগের যে পোর্শনটা, নিউ ইনভেনশন স্কিন, সেটা আমার সামনে এলো। যখন আমি তোমাদেরকে এটা মানে ইমেজটাকে বড় করে যখন দেখালাম, তখন এখানে কি লেখা আছে দেখো, একটা নর্মাল, এটা একটা কি, এটা একটা ব্যানারও বলতে পারি, একটা গ্রাফিক্স, যাই কিছু বলি না কেন বলতেই পারি। সেখানে আমার কি করা রয়েছে না, সেখানটাতে কিছু যেটা নতুন ইনভেনশন হয়েছে সেটার কিছু ইমেজ রয়েছে, দিয়ে তার উপরে একটা সুন্দর করে একটা লেখা কি রয়েছে না, বেস্ট পারফিউম ফর ওমেন ইন ইন্ডিয়া, যেটা অবশ্যই ওমেনদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট। না কি এটা হচ্ছে বেস্ট পারফিউম, সাথে না কি কারেন্ট ইন্ডিয়াতে বেস্ট পারফিউম, ইন্ডিয়ার মধ্যে একদম বেস্ট পারফিউম, না কাদের জন্য, ওমেন্সদের জন্য মেনশন করে। তো ওমেন্সদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করবে এটা, রাইট। এছাড়াও আরো অনেক কিছু আছে এরকম। যদি আমি এটাকে ক্লোজ করি, করার পর যদি আমি একটু স্ক্রল ডাউন করি, ওই যে আমি বেলাভিটা বলছিলাম না, সেটা আমি পেয়ে যাব। একটু স্ক্রল ডাউন করি, এই যে বেলাভিটা, ইয়েস, ধরো সার্চ করো। তো এখানেও যখন আমি এটাকে একবার ওপেন করি, দেখো এখানেও দেখো তোমাকে একটা নতুন কোনো পেজে নিয়ে যাবে। তো এখানে আমি গেলাম, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখো ওদেরই, দেখো এখানে দেখো আমি মাউসটা নিয়ে যাচ্ছি, মাউসটা নিয়ে যাওয়ার পরে দেখো এই দেখো ওদেরই একটা ওয়েবসাইটে আমরা দেখো ঢুকে পড়েছি। তো এখানে দেখো কি, ফ্রি গিফট অন অল প্রিপেড অর্ডার্স। দেখো এখানে প্রথমে, এটাও তো একটা কাইন্ড অফ কন্টেন্ট। এই কন্টেন্টটা আমার দৃষ্টি আকর্ষণ করলেও করতে পারে, আবার অনেকে নাও দেখতে পারে, কিন্তু যেহেতু আমি একটা সার্চ করার পরে ঢুকেছি, তো সেক্ষেত্রে এই যে কন্টেন্টটা লেখা আছে না, এই কন্টেন্টের মাধ্যমে কি আমার প্রথমে চোখ কাটবে কোনটাতে, ফ্রি, তারপরে কি গিফট, তারপরে নেক্সট কিসের উপরে সেটা আমি দেখতে চাইবো যে অল প্রিপেড অর্ডার, তাই না, যে প্রিপেড প্রত্যেকটা অর্ডারে আমি একটা করে ফ্রি গিফট পাবো। বাহ, বেশ, এটা তো বেশ ভালো একটা অপরচুনিটি বা ভালো একটা অফার চলছে। তো এটা, এই যে এইটা আমার মানে যে চোখে আটকালো, তার জন্য আমাকে ভাবতে হবে যে এমন কিছু কন্টেন্ট আমি দেব আমার ওয়েবসাইটে যেটাতে আমার কি হবে, আমার দৃষ্টি আকর্ষণ করবে, তাই না। তো সেটাই হচ্ছে কি, যে তোমাকে একটা ক্রিয়েটিভ রাইটিং এর কনসেপ্ট হচ্ছে তোমার এটা। এবার এটা কি করে এসইও তে হেল্প করবে তোমাকে, এসইও তে তোমাকে কি বলেছিলাম, এসইও রাইটিং এ কি বলেছিলাম, যে প্রডিউসিং কন্টেন্ট অপটিমাইজড ফর সার্চ ইঞ্জিনস টু ইমপ্রুভ ভিজিবিলিটি। তার মানে আমরা একবার দেখে নিই, এখানে যখন আমরা এখানে সার্চ করছিলাম না যে কারেন্ট টপ লেডিস পারফিউম ইন ইন্ডিয়া, তো আমাদের সেখানের মধ্যে আমার কি, আমি ফার্স্টে পেয়েছি ফগের এই স্কিনটা, তার সাথে একটু স্ক্রল ডাউন করে যখন দেখছিলাম তখন আমি কি পাচ্ছিলাম না, এই বেলাভিটাটাও পেয়েছি। তো এই বেলাভিটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু এখানে কিওয়ার্ড আছে
বা এমন কিছু টেক্সট বা কন্টেন্ট লেখা আছে যেটা ওই পার্টিকুলার আমি এই যে সার্চ করেছি না, এই যে পার্টিকুলার এই টপিকটা সার্চ করেছি, নিশ্চয়ই এর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে বা পুরোটা না থাকলে থাকতে পারে, কিন্তু পার্টিকুলার কিছু কিছু হতে পারে, লেডিস পারফিউম হতে পারে, ওমান, যেরকম তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে এই যে ইমেজটার মধ্যে বেস্ট পারফিউম লেখা আছে, কিন্তু আমি এখানে কি বলেছিলাম যে কারেন্ট টপ লেডিস পারফিউম। তো কিছুটা যায় ওমেন্স পারফিউম বা লেডিস পারফিউম যায়, ইন ইন্ডিয়া, আমিও এখানে ইন ইন্ডিয়া লিখেছিলাম, এখানেও ইন ইন্ডিয়া রয়েছে, তো কোথাও না কোথাও গিয়ে এখানে মিলে যাচ্ছে। তো মানে কি এসইও মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলেছিলাম। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তখনই হবে যখন আমার যে অডিয়েন্স আছে সে যা সার্চ করবে আর আমি যেটাকে দেখাতে চাইছি তারও সার্চ টার্মটা সেম রেখেছি, তাহলে পরে গিয়েই না আমি যেটা দেখাতে চাইছি সেটা দেখাতে পারবো। তো সেই জন্য মানে তোমার কন্টেন্টটা তুমি এমন ভাবে লিখবে, বা সেটাকে তুমি কি বলতে পারো, কিওয়ার্ডই বলতে পারো, যে যেটা দিয়ে সার্চ টার্ম, কিওয়ার্ড ছেড়ে দাও, সার্চ টার্ম, যে টার্মটা দিয়ে তুমি সার্চ করবে সেইটা যদি সেম হয় বা কাইন্ড অফ মিলছে, তখন গিয়ে তোমার যেটা তুমি দেখাতে চাইছো বা সে তোমার দর্শক যেটা দেখতে চাইছে ডেফিনেটলি সে সেটা দেখতে পাবে, রাইট? তো সেক্ষেত্রে কি হলো, তাহলে পরে তোমার কি হলো, এসইও রাইটিং এ কতটা হেল্প করে কন্টেন্ট, তোমার এসইও অপটিমাইজেশন, মানে তোমার যে একটা পেজটা রয়েছে বা ওয়েবসাইট রয়েছে তার অপটিমাইজেশন বা ভিজিবিলিটি। আমরা কি যদি আমি অফলাইন মার্কেটিং এর কথাই বলি, এই যে হোর্ডিং টাঙানোর ব্যাপারটা বলছিলাম, যে হোর্ডিং রয়েছে, দেখার পরে আমার এলো, এই যে হোর্ডিংটা দিলাম, এই যে দেখলো, দৃষ্টি আকর্ষণ করলো, দৃষ্টি আকর্ষণ করার পরে কি করলো, আমার এতে শপে এলো, শপে আসার পরে কি আমার ভিড় বাড়বে, যত ভিড় বাড়বে তত মানুষের ট্রাস্ট বাড়বে, আচ্ছা এই দোকানে এত ভিড়, কিন্তু পাশের দোকানটা দেখো, ধরো তুমি একটা দোকানে গেছো, সেই দোকানে 10 কি 20 জন মানুষ আছে, কিন্তু পাশের দোকানটাতে দেখছো বাহ, প্রথমে দেখলে 100 200 এভাবে বাড়তে থাকছে যত সময় বাড়াচ্ছে। তো তখন তোমার মনে গিয়েও প্রশ্ন জাগবে যে আরে বাস, এই দোকানটাতে এত বেশি ভিড় কেন, এইখানটাতে কেন না, তাহলে নিশ্চয়ই এমন কিছু জিনিস ওখানে সেল করা হয়েছে বা এমন কিছু জিনিস ওখানে আছে যেখানে আদার্স অন্য কোনো জায়গাগুলোতে নেই, বা এমন কিছু সুবিধা বা অফার দেওয়া হচ্ছে ওখান থেকে যেটা এখানে নেই, সেই জন্য ওখানে বেশি ভিড়, বেশি গ্যাদারিং, বেশি অডিয়েন্স ভিজিট করছে। তো আমার তো মেন তো ওটাই মোটিভ থাকবে না, বা মোটো থাকবে, যাই বলো না কেন, যে আমার যেটা আছে আমি আমার টার্গেট অডিয়েন্সকে আমি দিচ্ছি, যাতে করে কি হবে যে আমার ভিজিবিলিটি বাড়ে। এবার যেটা আমি স্টোর ভিজিট বলছিলাম সেটা আমি অনলাইনে কি বলবো, আমার অনলাইনে যখন বিজনেসটা তুলবো সেটা আমার কি হয়ে যাবে, ভিজিবিলিটি হয়ে যাবে, রাইট? যে আমি আমার ওয়েবসাইটে বা আমার বিজনেসটা আমি কিভাবে মানে মানুষকে দেখাচ্ছি, কিসের মাধ্যমে, ডেফিনেটলি এটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি। তো সেই ওয়েবসাইটে কত অডিয়েন্স বা ট্রাফিক যাই বলো না কেন তাদের ভিজিবিলিটি বাড়ছে, বা ইউজার যাই বলো না কেন যে কতখানি আমার আসছে, ওকে? তো এটাই আমার মেন মোটো। তো যত আমার বেশি হবে তত আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যত বেশি ভালো হবে তত বেশি আমার ভিজিবিলিটি বাড়বে। দেখো আমি এখানে কি বলেছি, যে প্রডিউসিং কন্টেন্ট অপটিমাইজ ফর সার্চ ইঞ্জিনস টু ইমপ্রুভ ভিজিবিলিটি, মানে যত ভালো আমার কন্টেন্ট হবে তত বেশি আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে, তত আমার বিজনেস ভিজিবিলিটি বাড়বে আর তত আমার ব্র্যান্ডিং হবে, ওকে? তো এবার নেক্সট আমাদের কি আছে, নেক্সট কি বলছিলাম, যে ব্লগ রাইটিং, কপি রাইটিং, এই পোর্শনগুলো তো আমি রাইটিং সম্পর্কে বললাম। এই প্রত্যেকটা জিনিসই এটার মাধ্যমে আমি কি করছি, এই যে কন্টেন্ট রাইট করলাম না, কিসের জন্য কন্টেন্ট রাইটিং কি জিনিস আমি সেটা শিখে গেলাম। এবার কন্টেন্ট রাইটিংটা বোঝার পরে তারপরে কি করব, আমি সেটার মাধ্যমে মার্কেটিং কিভাবে করব, মার্কেটিং এইভাবে করবো যে পার্টিকুলার একজনের বিজনেস আছে, বা ধরো আমার নিজের বিজনেস আছে, তো আমার বিজনেসটাতে আমি সেই কন্টেন্ট রাইটিংটা জানি। এবার রাইটিংটা জানার পরে আমি কি করব না, রাইটিংটা কি জেনেছি যে আচ্ছা আমার টার্গেট অডিয়েন্স এই আছে, আচ্ছা তাদের মোটিভ এই হতে পারে, সবগুলোকে ভাবনা চিন্তা করে আমি একটা ছোট্ট করে কন্টেন্ট লিখলাম। তো সেই কন্টেন্টটা লেখার পরে আমি কি করব, আমি আমার যে ওয়েবসাইট আছে বা অনলাইনের মাধ্যমে যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমে আমি সেটাকে পুট করছি, যাতে করে আমার যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদের কাছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বা তাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, তাহলে করে কি হবে, আমার অফলাইন যেমন বিজনেস আছে সাথে সাথে আমার অনলাইন যে বিজনেসটা আছে, সেম বিজনেসটা আমি যে অনলাইনে চালাচ্ছি সেটাতেও কিভাবে ভিজিবিলিটি বা কিভাবে আমার অডিয়েন্সটা আসতে পারে, সেই জিনিসটা আমি কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে করব। সেটা এসইওর ব্যাপারটা তোমাদেরকে বললাম, আর ক্রিয়েটিভ রাইটিং এর কথাটাও বললাম। এবার আসছি ব্লগ রাইটিং। ব্লগ রাইটিংটা কি, ক্রাফটিং ইনফরমেটিভ অ্যান্ড এনগেজিং পোস্ট টু অ্যাট্রাক্ট রিডার্স অ্যান্ড বুস্ট এসিও।
সেই কোথাও না কোথাও গিয়ে তোমার সেই এসইও, ঠিক আছে, এসইও অনলাইন মার্কেটিং এর যদি আরেকটা নাম আমি বলে থাকি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আর অনলাইন মার্কেটিং দুটো সেম নাকি এটা একে অপরের সিনোনিমস? অনলাইন মার্কেটিংও যা আর ডিজিটাল মার্কেটিংও তা। আর ডিজিটাল মার্কেটিং এই এসইওর উপর বেস করেই কিন্তু ডিজিটাল মার্কেটিং সবকিছু মিলিয়ে মিশে মানে একটার সঙ্গে আর একটা যুক্ত, একে অপরের সঙ্গে পুরো সংযোগ। যে আজকে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই তোমার এই এসইও ব্যাপারটা পড়ছে, কন্টেন্ট ব্যাপারটা পড়ছে। সবাই কি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এগুলোর কন্টেন্ট না দিলে কি হেডিং হবে? হবে না। তো সেক্ষেত্রে আমাকে এমন করে কিছু ব্লগসের এমন কিছু হেডিং করবো যেটা দেখার পরে আরে আচ্ছা এটা ব্যাস, হেডিং দেখার পরে আমার একটা আলাদাই ইন্টারেস্ট চলে আসবে যে না চলো আমি দেখবো কি আছে, পড়ে দেখবো। তাতে করে কি হবে, আমি যেটা দেখাতে চাইছি মানুষকে আমার সেই পেজে, এই ধরো আমি ইন্টারেস্টিং কিছু পাচ্ছি, আমি অনেকক্ষণ ধরে দেখবো, অনেকক্ষণ ঘুরিয়ে ফিরে একবার ওপরে নিচে ইন্টারেস্ট কিছু পেলে আমি দেখবো। এই যে এতক্ষণ এই পেজটার মধ্যে আমি স্টে করছি, তো এটাও একটা আমার অনলাইন ভিজিবিলিটি তৈরি হচ্ছে। ভিজিবিলিটি আমার আফটার অল এটাই মোটো ছিল যে আমি ভিজিবিলিটি তৈরি করব। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে পার্টিকুলারলি একটা ব্লগ যখন আমি রাইট করব না, তখন আমাকে কন্টেন্ট শুড বি ট্রেন্ড হতে হবে আর ইনফরমেটিভ হতে হবে। যে আমি যে টপিকটা নিয়েছি, আমার যে দর্শক দেখবে সেই পার্টিকুলার টপিকটা আমার হেডিং এর মধ্যেও থাকতে হবে। ইভেন সেই টপিকটার ছোট ছোট ভাগ আমি পুরো ওভারঅল যেটা লিখছি জিনিসটা তার মধ্যে আমার থাকতে হবে, নইলে সেই লেখাটা আমার কন্টেন্ট লেখাটা আমার বেকার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কি বলেছি, কপিরাইটিং। অবভিয়াসলি কপিরাইটিং এর কি, রাইটিং পারসুয়েটিভ কন্টেন্ট aimed and driving conversations such as ads, sales pages and CTS। তার কারণ কি হচ্ছে, ধরো এই যে অনলাইনে ধরো আমার কোনো বিজনেস আছে, এখানে অ্যাডস, তারপরে ড্রাইভিং কনভার্সন, সেলস পেজ, এইসব যেগুলো বলা হচ্ছে, এগুলো সব অল অ্যাবাউট কি মার্কেটিং এর মধ্যে চলে যাচ্ছে। এগুলো হয়তো আমাদের একটা ক্লাসে সেটা ক্লিয়ার করা সম্ভব না, কিন্তু কন্টেন্ট জিনিসটা কি, বা সে কি করে ব্লগ রাইট করা যায়, কিভাবে তোমাকে সেটা এসইও রাইটিং হবে, ক্রিয়েটিভ রাইটিং হবে, এই বিষয়গুলো ছোট্ট ছোট্ট আলোচনা করে তোমাদেরকে আমি জাস্ট বোঝালাম। আগে নেক্সট ক্লাসে যখন আমরা মুভ করব আস্তে আস্তে, নেক্সট ওয়েবিনারটাতে আমরা এই একটা ডিটেলস, একটা ভাস্ট একটা বুঝবো যে এই যে অ্যাডস এর জন্য কিরকম লেখা হতে পারে, বা অ্যাডসে এরকম একটা কিছু কন্টেন্ট লিখলাম, ক্রিয়েটিভ কন্টেন্ট লিখলাম যেটা থেকে আমার কনভার্সন হবেই হবে। ওকে, তো এইগুলো আমরা আগে জানবো। চলো অনেকটা সময় হয়ে গেছে, এবার নিচে আর কি পোর্শন যেগুলো বাকি আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করি। কারণ দেখো আমাদের ওয়েবিনারটা শুধুমাত্র 1 ঘন্টার ওয়েবিনার। তো আজকে যদি আমরা মনে করি যে 1 ঘন্টার মধ্যে আমি পুরো কন্টেন্ট রাইটিংটা পুরো শিখে ফেলবো বা পুরো বুঝে ফেলবো, একদম বোকামি, একদম বোকার মতো ভাবা হবে যে 1 ঘন্টার মধ্যে কন্টেন্ট মার্কেটিং আমি শিখে গেছি বা বুঝে গেছি, একদম বোকামি। তো জাস্ট আমরা কনসেপ্ট বুঝবো। এবার ডে বাই ডে আমাদের নেক্সট ওয়েবিনারে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, আরো বুঝবো, ঠিক আছে? চলো নেক্সটে মুভ করা যাক। নেক্সটে কি না, নেক্সট আছে আমাদের কন্টেন্ট ফরম্যাট। এই যে আমরা ব্লগস বলছিলাম, বিভিন্ন কিছু বলছিলাম, এসইও রাইটিং বলছিলাম, তো এই ব্লগ, এসইও রাইটিং এগুলো সব ফোকাস করে যে জিনিসগুলো, যে ফরম্যাট যেটা বলছি, যে একটা ফরম্যাট কি হতে পারে। ফরম্যাটের মধ্যে কি বলছিলাম যে না, আর্টিকেলস, ব্লগ পোস্ট তো আগেই বলেছি, ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপরে ই বুকস, হোয়াইট পেপারস, বিভিন্ন ক্ষেত্রে আমাকে এই সব কিছু দিক মাথায় রেখে এই বিভিন্ন ফরম্যাটে আমি লিখতে পারি। লাইক একটা কন্টেন্ট আমি কি লিখবো, আর্টিকেল ফরম্যাটে লিখবো। আর্টিকেল দেখবে কি এখানে কি বলেছি যে ইনডেপথ এক্সপ্লোরেশনস অফ টপিকস, মানে কোনো একটা টপিক তোমাকে দেওয়া হচ্ছে, সেই টপিকটার উপরে তুমি ইনডেপথ একটা তুমি ডেসক্রাইব করছো, তো সেটা কি অল অ্যাবাউট কন্টেন্টই হবে। কন্টেন্ট ছাড়া তো তোমার ডেসক্রাইব সম্ভব না। আজকে যদি বলি হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, তো এটাও একটা পার্টিকুলার টপিক, তো সেই তার সম্পর্কে আমি কি লিখবো, একটা আর্টিকেল লিখবো। তো আর্টিকেল যখন লিখবো তো সেই কন্টেন্ট রাইটিং কি হতে পারে। আজকে যখন আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি এই ওয়েবিনারটাতে, সেখানেও তো আমি তোমাদেরকে একটা প্রেজেন্টেশন দিয়ে রিপ্রেজেন্ট করছি যে হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং বা হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং অর কন্টেন্ট রাইটিং, তারপরে হোয়াট আর দ্য টাইপস অফ কন্টেন্ট রাইটিং, হোয়াট আর দ্য ফরম্যাট। তো এগুলো প্রত্যেকটাই এক একটা টপিক, প্রত্যেকটাই এক একটা কন্টেন্ট, রাইট? তো সেক্ষেত্রে কি হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিস আমার ডেপথে আমার কন্টেন্ট নিয়েই আলোচনা,
কন্টেন্টই লিখতে হবে। তো এই এত কন্টেন্ট করছি, একটু বোর ফিল হচ্ছে কি বলো? বোর ফিল আরো ইন্টারেস্টিং কিছু হবে। দাঁড়াও, নেক্সট কি আছে না, ব্লগ পোস্টটা বলে ফেলেছি, আর বলছি না, বোর ফিল করবে। তো সেক্ষেত্রে কি সোশ্যাল মিডিয়া পোস্ট, এই যে কিছুক্ষণ আগে যখন শুরুতে বলছিলাম না যে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে অল সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে আমার কি হয়, সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন রকমের পোস্ট দেখে থাকি, রাইট? বিভিন্ন রকমের পোস্টে আমাদের কি থাকে, ধরো হতেই পারে সেটা কোনো কমেডি কিছু, হয়তো কি এখন কি হয়, কিছু কিছু ছোট ছোট ক্লিপস তুলে ধরা হয়। লাইক ধরো কেউ, ধরো আমি যেমন পার্সোনালি খুব পছন্দ করি যে কপিল শর্মা শোজ, ওটা যে একটা কমেডি শো, বা বিট্টু বাগবাগ। তো সেক্ষেত্রে কি হয়, ছোট ছোট ক্লিপস দেওয়া থাকলো, বা ওখানে কিছু তোমার একটা হেডিং বা একটা ক্যাপশন, হেডিং না সরি ক্যাপশন। তো এই ক্যাপশন ব্যাপারটা, ক্যাপশনও তো একটা তোমার কাইন্ড অফ কন্টেন্টই হলো। ক্যাপশন ঘুরে ফিরে কন্টেন্ট। তুমি এমন একটা কি ক্যাচি কন্টেন্ট দিলে যেটা দেখার পরে আমি এক চান্সে আমার দৃষ্টি আকর্ষণ করবে, যে এমন একটা কন্টেন্ট দিয়েছি, আচ্ছা চলো তা কি লিখলাম আমি, টুডেজ কপিল শর্মা শো অল, বা টুডেজ কপিল শর্মা শোজ টুডেজ এপিসোড। তো আচ্ছা আজকের এপিসোড আমি তো মিস করে গেছিলাম, আমি বাবা দেখে নিই। হয়তো আমি টিভিতে কোনো কারণে দেখতে পারিনি, বা যে টাইমে ওটা শোটা হয় আমি দেখতে পারিনি, আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম আচ্ছা কপিল শর্মার শো, আচ্ছা দেখি তো, এর আগে দেখে ফেলিনি তো এটা, আচ্ছা একবার ক্যাপশনটা দেখে নিই, ক্যাপশনে লেখা আছে ও আচ্ছা টুডেজ কপিল শর্মার টুডেজ এপিসোড, ওকে চলো আজকে দেখে ফেলি। তো এটা হচ্ছে তোমার কন্টেন্ট, যে এমন কিছু কন্টেন্ট ছোট্ট কিন্তু ইনফরমেটিভ হতে হবে, যাতে করে তোমার যে অডিয়েন্স, যাদেরকে তুমি টার্গেট করছো, তারা যাতে বুঝতে পারে, যে তাদের দৃষ্টি আকর্ষণ করে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এরকম ভাবে তোমাকে আর্টিকেলস এর ক্ষেত্রে সেম কিছু মাথায় রেখে করতে হবে, ব্লগ পোস্টের ক্ষেত্রেও করতে হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা আমি এক্ষুনি বোঝালাম সেটা হতে পারে তোমার লিঙ্কডইন প্ল্যাটফর্মে। ধরো লিঙ্কডইনটা আমরা কিসের জন্য ইউজ করি? জেনারেলি আমরা জব ফাইন্ড আউট করার জন্য। আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি আমাদের জব ফাইন্ড আউট করতে হয়, সেটা হচ্ছে তোমার লিঙ্কডইনে। নাকি লিঙ্কডইনে তোমার প্রচুর ফাউন্ডার্স থাকে, মানে বিভিন্ন কোম্পানির ফাউন্ডার্সরা থাকে, এমডিরা থাকে, বিভিন্ন এইচআররা থাকে। তো এখানে গেলে পরে আমি যদি জব রিলেটেড, যদি আমি আমারই কোনো একটা প্রোফাইলে জব পোস্ট করে থাকি, তো দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার আমি কন্টেন্ট রাইটার হিসাবে কোথাও জয়েন করতে চাইছি। তো সেক্ষেত্রে আমি কি করবো, আমি আমার প্রোফাইলে লিখবো যে এরকম আমি কন্টেন্ট রাইটার, তো আমার এরকম এক্সপিরিয়েন্স আছে, আমি এরকম জব করতে চাই। তো সেক্ষেত্রে যত এইচআর আছে, যাদের ভ্যাকেন্সি যাদের আছে, তারা ডেফিনেটলি দেখবো আচ্ছা এই কন্টেন্ট রাইটার, আচ্ছা এতটা এক্সপিরিয়েন্স, চলো একবার একে নক করা যায়, বা একে একবার কানেক্ট করা যেতেই পারে। তো এই যে তুমি লিখলে, এই যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি যেটা চাও, তুমি লিখলে কন্টেন্ট রাইটার, তোমাকে বুঝতে হবে যে তুমি কন্টেন্ট রাইটিং শিখেছো মানে কন্টেন্ট রাইটার হবে। তো সেক্ষেত্রে তুমি ওখানে কি মেনশন করেছো, কন্টেন্ট রাইটার। তো ওই পার্টিকুলার যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা যারা এইচআর আছে বা যারা রিক্রুটমেন্ট বেসে বসে আছে, তো তাদের দৃষ্টি আকর্ষণ ডেফিনেটলি করবে, যারা কন্টেন্ট রাইটার রিক্রুট করছে, তো সঙ্গে সঙ্গে তোমাকে কানেক্ট করবে। তো সেই ক্ষেত্রে কিভাবে বোঝা গেল যে কিভাবে আমি কন্টেন্টের ওপর জোর কিভাবে দেব, বা কিভাবে জবের জন্য কন্টেন্টটা হলো, বা কিভাবে লিঙ্কডইনে কন্টেন্ট মার্কেটিংটা ইউজ হয়ে, মানে কন্টেন্টটা ইউজ হয়ে মার্কেটিং হিসাবে হয়ে গেল। এটাও তো কাইন্ড অফ একটা মার্কেটিং, তাই না? যে আমি জব খুঁজছি আর এইচআর আমাকে সুযোগ করে দিচ্ছে না, কিন্তু মাধ্যমটা কি হয়ে গেল আমার লিঙ্কডইন। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো চলো আমরা তাহলে কন্টেন্টের ফরম্যাট গুলো বুঝলাম। এবার নেক্সট আমরা কি ওভারঅল কি বুঝলাম, একটা সামারি করে নেওয়া যাক। ওভারঅল আমরা কি বুঝলাম, যে কন্টেন্ট কি জিনিস, কন্টেন্ট রাইটিং কি, আর এর ইম্পর্টেন্স কতটা, এর মাধ্যমে আমরা কিভাবে কন্টেন্ট রাইটিং করে কিভাবে মার্কেটিং করতে পারি, কন্টেন্টের কত রকমের টাইপস হতে পারে, কত রকমের ফরম্যাট হতে পারে, প্রত্যেকটা বিষয় আমরা হয়তো খুব বেশি না বুঝতে পারলেও, কারণ দেখো এটা তো একটা সীমিত সময়ের ওয়েবিনার, তো 1 ঘন্টার মধ্যে হয়তো পুরো সবকিছু বোঝা সম্ভব না, বা বোঝানোও সম্ভব নয় আমার পক্ষে তোমাদের। তো সেক্ষেত্রে যতটুকু একটা বেসিক পোর্শন আমি তোমাদেরকে বোঝালাম, তো এই ওভারঅল জিনিসটা বোঝালাম। এবার নেক্সট যে ওয়েবিনারটা থাকবে, সেই ওয়েবিনারে আমি ইন ডিটেলস আরো অনেক কিছু আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? তো সামারাইজ আমি করলাম। এবার যেটা বলেছিলাম, মার্কেটিং এর কিছু টিপস,
আর তার থেকেও সবচেয়ে বড় কথা ধামাকা ব্যাপার যেটা হলো বা সারপ্রাইজিং যাই বলো না কেন, এটা সেটার ব্যাপার হলো যে টিপসটা হলো যে কিছু ফ্রি এআই টুলস আছে। বর্তমানে আমরা বিভিন্ন মানে কন্টেন্ট দেখো, যদি এখন আমি মনে করি যে আমি প্রপার কন্টেন্ট নিজে থেকে ভেবে চিনতে সবকিছু লিখবো, সেটা কেউ কখনোই পারে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, কন্টেন্ট অবভিয়াসলি আমরা গিয়ে কি করব, রিসার্চ করব, দেন সেখান থেকে একটা সামারাইজ করে আমি কন্টেন্ট রাইট করব, তাই না? এখন অত সময় নেই। এখন যদি আমি ভাবি যে আমি তোমাকে একটা টপিক দিয়ে দিলাম, সেই টপিকের উপরে তুমি আমাকে কন্টেন্ট লিখে দাও, এবার তুমি যদি মনে করো যে না ওই কন্টেন্টের উপর আমি একা লিখবো, হ্যাঁ অবভিয়াসলি তোমাকে একাকেই লিখতে হবে, কিন্তু কি করতে হবে, সেই কন্টেন্টটা আমাকে প্রথমে সার্চ করতে হবে, কারণ আমি নাই জানতে পারি টপিকটার বিষয়ে, নাই জানতে পারি, তাহলে আমাকে হেল্প করবে কে? গুগল হেল্প করবে। এবং বিভিন্ন এআই এরকম ফ্রি এআই টুলস আছে যেটার মাধ্যমে তোমরা কি একটা ডেমো পেয়ে যাবে। আমি বলছি না তোমাদেরকে ওই এআই টুলস থেকে পুরো ডিটো কপি করতে, কারণ এআই ডিটেক্ট যদি কন্টেন্ট হয়ে যায় তাহলে সেই কন্টেন্টের কোনো দাম থাকবে না, ঠিক আছে? তাহলে পরে আমাকে কি করতে হবে, একদম কি এআই ফ্রি করতে হবে। কিন্তু তবুও তোমাদের একটা সার্টেন বেসিক আইডিয়ার জন্য কিছু কিছু এরকম ফ্রি টুলস আছে যেটার মাধ্যমে তোমরা কন্টেন্ট রাইট করতে পারো, এবং সেই কন্টেন্ট তুমি যে বিজনেস বা যে নিশের জন্য লিখছো সেটা খুব হেল্পফুল হবে, এবং সেক্ষেত্রে ভিজিবিলিটিও অনেক বাড়বে। ইভেন তোমার কন্টেন্ট রাইটিং আস্তে আস্তে ইমপ্রুভ করবে। তোমাকে তো কোথাও না কোথাও একটা সার্টেন জায়গা থেকে শুরু করতে হবে। তো সেই জায়গা থেকে কিছু এআই টুলস, এরকম ফ্রি এআই টুলস আছে, তো সেই টুলসগুলোর নাম আমি তোমাদেরকে বলে দেবো, আমি জাস্ট তোমাদেরকে দেখাবো, তোমরা নোট ডাউন করে নিও, ঠিক আছে? আর কিছু রেটিং এর কিছু টিপস তোমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে, না কি যে অলওয়েজ কি করতে হবে, নো ইয়োর অডিয়েন্স। মানে তুমি যে কন্টেন্টটা লিখছো, কিন্তু সেই কন্টেন্টটা লেখার আগে তোমাকে ভাবতে হবে যে তোমার কারা অডিয়েন্স আছে, তারা আদেও কি তুমি যে কন্টেন্টটা লিখছো সেটা বুঝতে পারে। একটু আগে যখন আমি দেখছিলাম না অলিম্পিক্সের যে কন্টেন্টটা, সেটা কি মনে হচ্ছিল আমার, যে দেখলাম টপিক একটা সার্চ করলাম, দিয়ে ঢুকলাম, কিন্তু প্রথমেই হেডলাইন দেখার পর আমার নিচে স্ক্রল করে দেখার কোনো ইচ্ছা হলো না। তো সেক্ষেত্রে কি করবো আমি, এমন কি তাহলে কি করবো যে অডিয়েন্স, আচ্ছা আমার অডিয়েন্স তো এই জিনিসগুলো পছন্দ করে, তাহলে আমার এই পছন্দের কথা মাথায় রেখে আমাকে সেরকম কিছু একটা কন্টেন্ট লিখতে হবে। দেন কি আমাকে যে ল্যাঙ্গুয়েজটা আমি লিখবো, সেই ল্যাঙ্গুয়েজটা যেন আমার যে অপরে যে আমার অডিয়েন্স আছে তাদের কাছে যেন সহজলভ্য হয়, ইজিলি যেন সে বুঝতে পারে বা পড়ে বুঝতে পারে, সেই জিনিসটা আমাকে মাথায় রেখে, বা তারা কি চাইছে, তাদের কি নিডস, সেটা মাথায় রেখে আমাকে কন্টেন্টটা বানাতে হবে। তারপরে আমি ভিজিবিলিটি পাবো, তারপরে আমি কোনো ইউজার পাবো, কোনো যাই বলো না কেন কোনো টার্গেটেড অডিয়েন্স পাবো, আদারওয়াইজ আমি পাবো না। এই জিনিসগুলোকে যদি আমি মাথায় রাখি, এই ছোট্ট ছোট টিপস, ঠিক আছে? নেক্সট কি, ফোকাস অন ক্ল্যারিটি। মানে আমি যে একটা কন্টেন্ট লিখছি, সেই কন্টেন্টটা অলওয়েজ আমার ক্লিয়ার হওয়া যাবে। মানে আমি টপিক এক লিখলাম, ভিতরে কন্টেন্ট আরেক দিলাম, তাহলে তো কিছুই হলো না, ক্লিয়ারও হলো না। এতে করে আমার কি হবে, আমার অডিয়েন্স আসবে, তারা ভাববে যে দেখানো হয়েছে এক আর দেখাচ্ছে আর এক। তো সেক্ষেত্রে তারা যদি নেক্সট টাইম তুমি যদি ভালো কিছুও যদি তাদেরকে দেখাতে চাও, তারা আসতে চাইবে না, কারণ তারা বলবে যে আরে দূর, এরা তো একরকম দেখায়, আমি যাবো না, এখানে দেখবো না, জাস্ট ইগনোর করে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে আমার অলওয়েজ কি করতে হবে, আমার কন্টেন্টটাতে ফোকাস করতে হবে কি, ক্ল্যারিটিটা আমাকে ফোকাস করতে হবে কি, বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, অ্যাভয়েড জার্গন অ্যান্ড কমপ্লিকেটেড সেন্টেন্স। মানে এমন কিছু সেন্টেন্স আমরা লিখবো না যেটা কিনা খুব মানে বুঝতে অসুবিধা হচ্ছে, আচ্ছা এটা একটা লাইন বলছে কি বললো, খুব সহজ একটা ব্যাপার সেটাকে কমপ্লিকেটেড করে, মানে হয় না অনেকে কিভাবে যে আচ্ছা একটা সেন্টেন্স আমি লিখছি, এইটুকু একটা সেন্টেন্স, সেটাকে আমি এত বড় করে লিখবো, আরে আমি তো কন্টেন্ট লিখেছি, এত বড় করে লিখলাম। তো সেক্ষেত্রে ওই যে এত বড় করে লিখলাম, এতে কিছুই হবে না। আমি যার জন্য লিখলাম সেই যদি আমার কিছু না বুঝতে পারে, আমার কন্টেন্ট লেখাটা বেকার, আমার সময় নষ্ট, এছাড়া আর কিচ্ছু না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যে কন্টেন্টটা লিখবো সেটা অলওয়েজ আমার একদম ক্লিয়ার, আর একদম আমার যে অডিয়েন্স আছে সে একদম ইজি, একদম কোনো কমপ্লেক্স সেন্টেন্স, একদম সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। দ্যাটস ইট। নেক্সট কি আছে, ইউজ কম্পেলিং হেডলাইন্স। কি ওই যেটা বলছিলাম অলিম্পিক্সে, হেডলাইন, শিরোনাম, যাই বলে না, যে পেপার শুরুতে একদম বলছিলাম না যে নিউজ পেপারে আমরা যদি হেডিং বা শিরোনাম যাই বলো না কেন, যখন আমরা হেডিং দেখি, সেই হেডিং দেখেই কিন্তু পরের যে নিউজটা আছে সেই নিউজটা পড়ি।
যদি হেডিং আমাদের ভালো না লাগে আমরা কখনো ফার্দার আর নিউজটা পড়ি না, তাই না? দৃষ্টি আকর্ষণ, আমাদের দৃষ্টি আকর্ষণ কি? হেডিং। তো সেখানে কি বলেছে যে আ গ্রেট হেডলাইন গ্র্যাবস অ্যাটেনশন অ্যান্ড এনকারেজেস ক্লিকস। যেহেতু আমি অনলাইন দেখাচ্ছি তো সেই জন্য ক্লিকস কথাটা এসছে। ওকে, কি যে আমার এমন একটা হেডলাইন আমি দেব, আমার একটা সুন্দর হেডলাইন পুরো আমার যে দর্শক আছে বা অডিয়েন্স আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে। কি বলেছে? গ্র্যাব অ্যাটেনশন, গ্র্যাব অ্যাটেনশন। ওকে, তো তারপরে কি হবে? তারা ক্লিক করতে বাধ্য এবং পুরো জিনিসটা দেখতে বাধ্য। ওকে, নেক্সট কি আরেকটা টিপস, অপটিমাইজ ফর এসইও। এর আগেও আমি এসইও রাইটিং সম্পর্কে তোমাদেরকে বলে দিয়েছি, আর নতুন করে আমার বলা লাগবে না। কারণ হচ্ছে এসইও ইমপ্রুভ তুমি তখনই করবে যখন তোমার টপিকে পার্টিকুলার একটা পোর্শন তুমি তুলে ধরছো, সেই পোর্শনটাই যেন ওই পুরো ওভারঅল কন্টেন্টের মধ্যে ওই টপিকটাই যেন মেনশন করা থাকে, যেন না যে আমি একটা টপিক বললাম আর অন্য একটা টপিক এরকম হয়ে গেল। এই ব্যাপারটা খেয়াল রাখা মানেই হচ্ছে তোমার এসইওটা মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে। মানে ধরো তুমি একটা পুরো ব্লগ লিখেছো, সেখানে তোমার কি রয়েছে, পার্টিকুলার এই বিষয়ে তোমার টপিক রয়েছে, কিন্তু তুমি দেখাচ্ছ আর, তো এই ব্যাপার বারবার একই জিনিস হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। দেন কি, এডিট অ্যান্ড প্রুফরিড। অলওয়েজ রিভিউ ইউর কন্টেন্ট ফর এরার্স অ্যান্ড এনশিওর ইট ফ্লোজ ওয়েল বিফোর পাবলিশিং। মানে তুমি একটা কন্টেন্ট লিখলে কিন্তু তোমাকে রিচেক অবভিয়াসলি করতে হবে। হতেই পারে কোনো না কোনো একটা জায়গায় হয়তো এমন কিছু কন্টেন্ট, ইররিলেভেন্ট কন্টেন্ট, মানে দরকারই নেই কন্টেন্টটা, তো সেই কন্টেন্টটা তুমি রেখে দিয়েছো। তো তুমি যখন বারবার রিচেক করবে, যেমন ধরো আমরা পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে থাকি তখন কি করি, পুরো ওভারঅল লিখে দিলাম, কিন্তু পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে 15 মিনিটস দেওয়া হয় আমাদেরকে কি একবার ওভারঅল চেক করে নাও যে সব কটা তুমি কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছো কি না, বা কোথাও কিছু মিস হয়ে গেল কিনা। লাইক সেম কনসেপ্ট, যে তুমি ওভারঅল তোমার যে কন্টেন্টটা লিখেছো সেটা একবার তুমি ওভারঅল চেক করে নাও, দেন তুমি সেটাকে পাবলিশ করো সবার সামনে। ওকে, তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রাখো, মাথায় রেখে কন্টেন্ট রাইট করবে। অবভিয়াসলি এই কন্টেন্ট রাইট করার পরে ডেফিনেটলি হয়তো প্রথমে তোমার কন্টেন্ট খুব প্রো হবে না, কিন্তু ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে তোমার কন্টেন্ট একটা ডেফিনেটলি একটা প্রো জায়গায় চলে যাবে। ওকে, তো এই যে প্রো জায়গায় যাওয়া, এই যে প্র্যাকটিস, কথায় আছে না, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো সেই কথাটা একদম খুবই সত্যি। তুমি যখন পার্টিকুলার শুধুমাত্র কন্টেন্ট কেন, যে কোনো বিষয়ে তুমি কন্টেন্ট, শুধু কন্টেন্ট পার্টিকুলার না, যে কোনো পার্টিকুলার কিছু তুমি একটা প্র্যাকটিস করছো, তো সেই আজকে যদি এসইও বলি, ডিজিটাল মার্কেটিং বলি বা ডেভেলপমেন্ট বলি, যা কিছু যদি তুমি বারবার যদি প্র্যাকটিস করতে থাকো, তুমি সেটাতে প্রো বা এক্সপার্ট হতে বাধ্য হবে, কিছু করার নেই। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এবার সবার শেষে কন্টেন্ট রাইটিং এর কি কি ফিউচার স্কোপ, অল অ্যাবাউট কন্টেন্ট। কন্টেন্ট ছাড়া কিচ্ছু নেই বর্তমানে ডিজিটালি। আজকে তুমি যেখানেই যাও না কেন, আজকে তুমি যদি খুব ভালো করে কন্টেন্ট রাইট করতে জানো, তুমি যে কোনো জায়গা, যে কোনো আইটি ফার্মস হোক বা যে কোনো প্রাইভেট সেক্টর হোক, আমি গভর্নমেন্ট সেক্টর বাদই দিলাম, সরি, প্রাইভেট সেক্টর হোক, মানে আইটি সেক্টর, প্রাইভেটের মধ্যে আইটি কোম্পানিজ হতে পারে বা কোনো বিপিও হতে পারে, যে কোনো জায়গায় তুমি যদি অ্যাজ আ কন্টেন্ট রাইটার জয়েন করো, তুমি কন্টেন্ট রাইটিং খুব ভালো করো, তুমি কন্টেন্ট রাইটার ইজিলি, কন্টেন্ট রাইটারের একটা ভালো অ্যামাউন্টের বা ভালো প্যাকেজের তুমি একটা জব ইজিলি পেয়ে যেতে পারো, কোনো অসুবিধা। ইভেন এছাড়াও আমি কোম্পানির কথা ছেড়ে দিলাম, তুমি যদি মনে করো যে না বাড়ি বসে তুমি আর্ন করবে, সেটাও তুমি পারো। কারণ এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে যারা কন্টেন্ট লেখার জন্য পে করে, মানে এরকম বলে দেয় যে সার্টেন এত ওয়ার্ডের একটা কন্টেন্ট তুমি যদি লিখতে পারো তাহলে তোমাকে এত টাকা পে করা হবে। সেটা হয়তো দেখা গেল এখানে বসে, মানে তুমি ধরো ইন্ডিয়াতে বসে ইন্টারন্যাশনালি কাজ করলে, যেটাকে বলা হয় এক কথায় ফ্রিল্যান্সিংও করতে পারো। ধরো কারোর এরকম একটা ডেমো ওয়েবসাইট বানিয়েছে, কিন্তু সেখানে কন্টেন্ট দিতে হবে, তার হাতে হয়তো এই মুহূর্তে কেউ নেই, তুমি কন্টেন্ট রাইটিং খুব ভালো পারো, সে একটা হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, তুমি সেটা দেখার পর সেখানে অ্যাপ্লাই করলে, এবার যখন
যে আর কি অ্যাডভার্টাইজমেন্ট করেছে আর তুমি অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর যখন তোমাদের হ্যাঁ ক্রাইটেরিয়া ম্যাচ করছে বা তুমি তোমার প্রিভিয়াস যা যা করেছো সেটা তুমি সাবমিট করলে, দেখে যদি মনে হয় যে না আচ্ছা ঠিক আছে চলো এই তো বাহ বেশ ভালো, তো ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভ লিখছে, তো সেক্ষেত্রে কি হয় এই ক্রিয়েটিভ ব্যাপারটা, এই জিনিসগুলো যদি তুমি তোমার মধ্যে থাকে, ভালোভাবে রপ্ত করতে পারো, তাহলে পরে তোমার কি হবে, ডেফিনেটলি কন্টেন্ট রাইট করতে পারো। দরকার নেই কোনো রকম কোনো প্রাইভেট কোম্পানিতে জব করা, তুমি অ্যাজ আ ফ্রিল্যান্সার কাজ করো, কোনো অসুবিধা নেই। তোমার হাতে বিভিন্ন অপশন, তুমি বাড়ি এখন কি বর্তমানে কি আমরা কি অনেকেই ভাবি কি, যদি আমি মেয়েদের ক্ষেত্রে বলি, ছেলেদের ক্ষেত্রেও ব্যাপারটা আছে যে, আমি যদি মেয়েদের ক্ষেত্রে বলি, অনেকে আছে যে এই কন্টেন্ট রাইটিংটা শিখলো কিন্তু বাড়ি থেকে হয়তো অ্যালাউ করছে না বাইরে গিয়ে কোনো জব করতে, তাই না? তো তখন তুমি কিচ্ছু না, সিম্পল কন্টেন্ট রাইটিং শেখো, একটু ওর উপরে স্টাডি করো, রিসার্চ করো, দেন তুমি ওয়ার্ক ফ্রম মানে বাড়ি থেকেই কাজ করো, লাইক ওয়ার্ক ফ্রম হোম বা ফ্রিল্যান্সিং করো, সেটা ফ্রিল্যান্সিং মানে তো বাড়ি থেকে করা, তাই না? তো তুমি বাড়ি থেকে করতে পারো, অসুবিধা নেই, তোমার দরকার নেই কোনো কোম্পানিতে গিয়ে করা, কোনো দরকার নেই। সিম্পলি তুমি বাড়িতে বসে কন্টেন্ট রাইট করো, বাড়িতে বসেই তুমি আর্ন করতে পারো। বোঝা গেল ফিউচার স্কোপটা? যাই হোক, আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এআই টুলসগুলো, কি কি ফ্রি এআই টুলস আছে, তোমরা তাড়াতাড়ি নোট ডাউন করে নিও, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আশা করি আজকে এই 1 ঘন্টার ওয়েবিনার তোমাদের ভালো লেগেছে, বা তোমরা, আমি বলবো না যে পুরো একদম প্রো বুঝে গেছো, একদমই না। আশা করি তোমরা কিছু হলেও বুঝেছো, এবং আমি শুরুতেই বলেছিলাম যে নোট ডাউন করবে যেখানে যেখানে বোঝোনি, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব, কারণ অলরেডি আমাদের সময় হয়ে এসেছে, এবার বিদায় জানাবার পালা। তো সেক্ষেত্রে কি করতে হবে, নোট ডাউন করো আর আমাকে পাঠাও, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ডেফিনেটলি যে ডাউটসগুলো আছে আমি ডেফিনেটলি তোমাদেরকে ক্লিয়ার করব। ওকে, তাহলে আজকের জন্য এইটুকু, আসি, সকলকে শুভরাত্রি।